Ambulances by Philip Larkin. Today I am discussing a topic that relates to Philip Larkin's ambulances. Now, the first question that comes to our mind: who is Philip Larkin? Brunette Coleman was a pseudonym used by the poet and writer Philip Larkin. On the other hand, the full name of Philip Larkin is Philip Arthur Larkin. He was born on 9th of August 1922 and he died in 1985. আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা ফিলিপ লার্কিনের লেখা অ্যাম্বুলেন্সের সাথে সম্পর্কিত। এখন আমাদের মাথায় প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো ফিলিপ লার্কিন কে? ব্রুনেট কোলম্যান নামক একটি ছদ্মনাম ফিলিপ লার্কিন কবি ও লেখক হিসাবে ব্যবহার করতেন। অন্যদিকে তার পুরো নাম হয় ফিলিপ আর্থার লার্কিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 আগস্ট 1922 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1985 সালে। Ambulances is a very famous poem of Philip Larkin, written in 10th January 1961. In the Whitsun Wedding collection, this poem stuck out for us because it is something that we can all relate to. Everybody has seen an ambulance go past and wondered what has happened to the person inside. However, soon we push this to the back of our minds and continue with our own lives. হুইটসন ওয়েডিং কালেকশনে আমরা এই কবিতাটাকে পাই, কারণ এই হুইটসন ওয়েডিং কালেকশনেই এই কবিতাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কবিতার বিষয়বস্তু আমাদের প্রত্যেকের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। এমন কাউকে পাওয়া যাবে না যে অ্যাম্বুলেন্স শব্দটির সাথে পরিচিত নয়। সবাই এই অ্যাম্বুলেন্সকে কম বেশি রাস্তায় দেখেছে এবং ক্ষণিকের জন্যে হলেও সেই অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তি সম্পর্কে ভাবতে বাধ্য হয়েছে যে এই অসুস্থ ব্যক্তির ঠিক কী হয়েছে। আর যখন অ্যাম্বুলেন্স আমাদের থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা মুহূর্তের মধ্যে বিষয়টিকে মাথার বাইরে করে দিই, কারণ তাড়াতাড়ি আমরা বিষয়টি ভুলে যাই। এটা হিউম্যান নেচার। আমাদের জীবনের নতুন নতুন বিষয়বস্তুর সাথে আমরা জড়িয়ে পড়ি এবং আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আসে, সেইগুলোকে বিভিন্নভাবে সেই সব সমস্যার সমাধান খুঁজে আমরা আমাদের জীবনে কোনো রকমভাবে আগের দিকে এগিয়ে যাই। দিস ইজ এ ফ্যাক্ট অফ আওয়ার ডেইলি লাইফস। এটা আমাদের দৈনন্দিন জীবনের এক চরম সত্য যা আমরা অস্বীকার করতে পারি না। Now we begin to explain the poetry lines in Bengali. There are 5 stanzas in the poem and each stanza has 6 lines. ফিলিপ লার্কিনের লেখা অ্যাম্বুলেন্সেস কবিতাটি এখন লাইন ধরে বাংলায় ব্যাখ্যা করছি। এই কবিতায় মোট 5টি স্তবক আছে এবং প্রতিটি স্তবক 6টি লাইন নিয়ে তৈরি বা গঠিত হয়েছে। The first line of the first stanza begins like this. প্রথম স্তবকের প্রথম লাইনটি এইভাবে শুরু করেছেন কবি: Closed like confessionals, they thread. কবিতার শুরুতেই লার্কিন এখানে কম্প্যারিজন অর্থাৎ তুলনা করেছেন, আর এই তুলনা করেছেন তিনি অ্যাম্বুলেন্সকে কনফেশনাল বক্সের সাথে। এইরূপ কম্প্যারিজন ক্রিশ্চিয়ান রিলিজিয়ান অর্থাৎ খ্রিস্টান ধর্মের দিকে ইঙ্গিত দেয়, যদিও এই কবিতাটা কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দিয়ে লেখা কবিতা নয়। Philip Larkin was an English poet, novelist and
লাইব্রেরিয়ান। তিনি একজন ব্রিটিশ কবি, ঔপন্যাসিক এবং গ্রন্থাগারিক ছিলেন, তাই তার চিন্তাধারা খ্রিস্টান ধর্মের দ্বারা প্রভাবিত, আর সেই পারসেপশন অর্থাৎ প্রত্যক্ষকরণের থেকে এই তুলনা করেছেন। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্তে সবাই নিজের পাপ পুণ্যের কথা একবার হলেও স্মরণ করে থাকে, স্বীকার করে জিসাস অর্থাৎ যিশুর কাছে ক্ষমা চান আর পাপ মুক্ত করতে চায় সবাই নিজের সমস্ত অপকর্ম থেকে। এটা খ্রিস্টান ধর্মের একটি প্রচলিত কনসেপ্ট অর্থাৎ ধারণা, যেমন কনফেশনাল বক্সে প্রিস্ট অর্থাৎ ধর্মযাজকের সহায়তার মাধ্যমে কোনো খ্রিস্টান ধর্মের ব্যক্তি একটি নির্দিষ্ট জায়গা অর্থাৎ বক্সে গিয়ে নিজের পাপের স্বীকারোক্তি করে থাকে, ঠিক সেই রকম। দে থ্রেড লাউড নুনস অফ সিটিস গিভিং ব্যাক। কোনো দুপুরে শহরের ভিড়ের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স নিজের দ্রুত গতিতে কোনো পেশেন্ট অর্থাৎ রোগী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যায়। গিভিং ব্যাক নান অফ দ্য গ্লান্সেস দে অ্যাবজর্ব। নাই অ্যাম্বুলেন্স এক ঝলক কারো দিকে তাকায়, নাই অ্যাম্বুলেন্সের আশেপাশের মানুষ অ্যাম্বুলেন্সকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করার সুযোগ পায়, কারণ অ্যাম্বুলেন্সের দ্রুত গতি তার সুযোগই রাখে না। লাইট গ্লসি গ্রে। এখানে সেই সময়ের কথা বলা হয়েছে যখন পোয়েট এই কবিতাটি লিখেছিলেন, প্রায় 1961 সালের নিকটবর্তী সময়। তখনকার অ্যাম্বুলেন্সের রং লাইট গ্লসি গ্রে অর্থাৎ হালকা চকচকে ধূসর বর্ণের হতো। আর্মস অন এ প্ল্যাক। তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্ট এই ধরনের মার্ক ব্যবহার করত অ্যাম্বুলেন্সে, যেটা দিয়ে বোঝা যেত যে এটা একটা অ্যাম্বুলেন্স। পরের লাইন, দে কাম টু রেস্ট অ্যাট এনি কার্ভ, অল স্ট্রিটস ইন টাইম আর ভিজিটেড। প্রথমে বলে রাখি, কার্ভ পাথর দিয়ে বাঁধানো ফুটপাতের কিনারা। যারা এই অ্যাম্বুলেন্সে প্রবেশ করবে তাদের বিশ্রাম নেওয়ার মতন জায়গা অ্যাম্বুলেন্সে রয়েছে, অর্থাৎ পেশেন্টের কথা বলা হয়েছে এখানে, এবং তাদের কমফর্ট অর্থাৎ আরামের কথা মাথায় রেখে অ্যাম্বুলেন্সে স্ট্রেচারের ব্যবস্থাও করা হয়ে থাকে। এখানে কার্ভ শব্দটি মেটাফোর অর্থাৎ রূপকধর্মী হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স সর্বদা অন টাইম, যেখানে সেখানে পৌঁছে যায়। অল স্ট্রিটস ইন টাইম আর ভিজিটেড। অন টাইমে অ্যাম্বুলেন্স সর্বদা সমস্ত জায়গায় গিয়ে পৌঁছায় আর পেশেন্টকে তার গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশনে গিয়ে পৌঁছে দেয়। এটাই অ্যাম্বুলেন্সের প্রধান কাজ, কারণ অ্যাম্বুলেন্স বলতে হচ্ছে একটা এমার্জেন্সি সার্ভিস, জরুরি পরিষেবা, যেটা পেশেন্টের জীবন ও মৃত্যুর সঙ্গে জড়িত। তাই অ্যাম্বুলেন্স কোনো বাধা নিষেধ মানে না, আর ছোট থেকে ছোট যে কোনো রকমের বাধা বিপত্তি আসুক না কেন অ্যাম্বুলেন্সের পথে, তাকে সেইগুলো অ্যাম্বুলেন্সকে আটকাতে পারে না। ফার্স্ট স্ট্যান্জা এখানে শেষ হলো, সেকেন্ড স্ট্যান্জা শুরু করছি। দেন চিলড্রেন স্ট্রুন অন স্টেপস অর রোড। যেসব শিশুরা ছড়িয়ে ছিটিয়ে খেলছে রাস্তায়, তারাও অ্যাম্বুলেন্সকে দেখছে। এছাড়া অর উইমেন কামিং ফ্রম দ্য শপস। যেই মহিলারা দোকান থেকে কেনাকাটা করে ফিরেছে, তারাও এই অ্যাম্বুলেন্সকে দেখেছে। পাস্ট স্মেলস অফ ডিফারেন্ট ডিনার্স। নৈশ ভোজের জন্য যেই রান্না করা হয়েছে তার সুগন্ধ পাশে দিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যেই, এই অবস্থার মধ্যেই মহিলারা দেখছে। কি দেখছে সেটা পরের লাইনে কবি উল্লেখ করেছে। সি
a wide white face that overtops, সাদা বর্ণের এক বীভৎস চেহারা যার উপর দিয়ে, এখানে সাদা বর্ণের এক বীভৎস চেহারা বলতে এখানে ডেড বডির কথা বলা হয়েছে। আর ডেড বডিটা এখানে ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা না শিশু, তার ঠিক কী রকম বয়স, এইগুলো এখানে কবি মেনশন করেনি। কারণ ডেড বডি মানে ডেড কথাটাই তো মৃত্যু। এবার এই মৃত্যু সবার জন্য সমান, সবার এই মৃত্যু অনিবার্য হবেই, প্রাণ থাকলে মৃত্যু হবেই। তাই কবি এখানে আরেকটা চরম বাস্তব দিক দিয়ে এখানে কোনো জেন্ডার কবি ব্যবহার করেনি, কোনো বয়সের উল্লেখ করেনি। রেড স্ট্রেচার ব্ল্যাঙ্কেটস মোমেন্টলি, এখানে লাল রঙের ব্ল্যাঙ্কেটের দ্বারা মৃত ব্যক্তির উপর ঢাকা দেওয়ার কথা বলেছেন কবি। অ্যাজ ইট ইজ ক্যারিড ইন অ্যান্ড স্টোরড, আর এইভাবেই ডেড বডিটাকে স্ট্রেচারের দ্বারা অ্যাম্বুলেন্সে প্রবেশ করানো হচ্ছে। আর এর সাথেই স্টাঞ্জা 2 এখানে শেষ। শুরু করছি স্টাঞ্জা 3। and sense the solving emptiness, and sense the solving emptiness, এখানে কোন সেন্সের কথা বলা হয়েছে? এখানে সেন্স অফ রিগ্রেট অর্থাৎ পশ্চাতাপের কথা বোঝাতে চেয়েছেন কবি। যখন কেউ মারা যায় তখন স্বাভাবিকভাবেই শূন্যতার সৃষ্টি হয়। মৃত ব্যক্তির পরিবারের লোক সেই ব্যক্তিটিকে মনে করে আর তার শূন্যতাকে অনুভব করা শুরু করে। দ্যাট লাইজ জাস্ট আন্ডার অল উই ডু, জীবনে মৃত্যু ছাড়া বাকি সব কিছুই মিথ্যা। এই দৃষ্টিভঙ্গি থেকে মহিলারা আলোচনা করা শুরু করেছে যে এটা সবার জীবনের সাথে জড়িত। একদিন সবার এইভাবে চলে যেতে হবে, আর প্রিয়জনদের তারা নিজেদের কাছে ধরে রাখতে পারবে না। এটা সম্পূর্ণভাবে একটা ইম্যাজিনেশন অর্থাৎ কল্পনা। অ্যান্ড ফর এ সেকেন্ড গেট ইট হোল, কিছু সেকেন্ডের জন্যই এই কথাটা মহিলারা ভেবেছিল। সো পার্মানেন্ট অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্ড ট্রু, মৃত্যুই কেবল পার্মানেন্ট অর্থাৎ স্থির, যা ঘটবেই, এছাড়া সব কিছুই পরিবর্তনশীল। দ্য ফাস্টেন ডোরস রিসিড, ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে ডেড বডি প্রবেশ করানো হয়ে গেছে, আর খুব শীঘ্রতার সাথে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর অ্যাম্বুলেন্স তার নিজের গন্তব্যের দিকে, ডেস্টিনেশনের দিকে যাত্রা শুরু করে দিয়েছে। পুয়ার সোল, আর যখন এই অ্যাম্বুলেন্সটা নিজের যাত্রা শুরু করে দিয়েছে তখন পিছনে সেই মহিলারাই নিজেদের মধ্যে দুঃখ করে বলছে, ও পুয়ার সোল, এটা সেই ডেড বডিটাকে বলা হচ্ছে। দে হুইসপার অ্যাট দেয়ার ওন ডিস্ট্রেস, তারপর মহিলারা ফিসফিস করে আলোচনা শুরু করে দেয় আর নিজেদেরও একদিন এইভাবে চলে যেতে হবে তার কল্পনা করে। এখানে থার্ড স্টাঞ্জা শেষ হয়েছে, এবার আমরা ফোর্থ স্টাঞ্জায় ঢুকব। ফর বর্ন অ্যাওয়ে ইন ডেড এন্ড এয়ার, ডেড এন্ড বলতে এখানে এক ভয়ঙ্কর পরিস্থিতি বোঝানোর জন্য এই ডেড এন্ড কথাটা ব্যবহার করা হয়েছে। যে মানুষটা মরে গেছে সে কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। মে গো দ্য সাডেন শাট অফ লস, হঠাৎ করেই সেই মৃত ব্যক্তির সমস্ত দুঃখ, কষ্ট এবং অসমাপ্ত কাজগুলি যা পেন্ডিং ছিল তার জীবনের, সেই সবগুলো থেকেই সেই মৃত ব্যক্তি রেহাই পেয়েছে, নিস্তার পেয়েছে, একভাবে তার মুক্তি হয়েছে। রাউন্ড সামথিং নিয়ারলি অ্যাট অ্যান এন্ড, এখন আর কিছুই বাকি নেই, সবই শেষ। অ্যান্ড হোয়াট কোহিয়ার্ড ইন ইট অ্যাক্রস, অবশিষ্ট বলে কী বা রয়েছে
এখন অবশিষ্ট বলে কিছুই নেই, যেটা বাকি রয়েছে একটা মৃত ব্যক্তির মরে যাওয়ার পরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়া। The years, the unique random blend of families and fashions there. মৃত ব্যক্তি নিজের সাথে কিছুই নিয়ে যায়নি, সব পেছনে ফেলে গেছে। তার বিষয়, সম্পত্তি, অভ্যাস, ক্রিয়াকলাপ, পরিবার সব কিছু সে তার পিছনে ছেড়ে গেছে তার পরিবারবর্গের জন্য। ফ্যাশনস, ফ্যাশনস এটা এখানে একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। ফ্যাশনস বলতে এখানে মৃত ব্যক্তির হ্যাবিট, রিচুয়াল, ফ্যামিলিকে বোঝানো হয়েছে। ফোর্থ স্টাঞ্জা এখানে শেষ। এবার ফিফথ স্টাঞ্জা। At last begin to loosen, far, at last begin to loosen, এখন সব কিছুই শেষ হতে চলেছে। Far from the exchange of love to lie, এখন সে প্রিয়জনের ভালোবাসার পরিবর্তে নিজের কবরের দিকে অগ্রসর হচ্ছে। Unreachable inside a room, ইনসাইড আর রুম বলতে এখানে বোঝানো হয়েছে চার্চইয়ার্ড। গ্রেভিয়ার্ড অনেকে গ্রেভিয়ার্ড বলে, বাট চার্চইয়ার্ড, আমার যুক্তিতে এটা চার্চইয়ার্ড হওয়া উচিত, কারণ পোয়েট, ইংলিশ পোয়েট, সে খ্রিশ্চান রিলিজিয়নের অনেক কনসেপ্টগুলোকে এখানে ইউজ করেছে, লাইক কনফেশনাল বক্স। তো সেই যুক্তি দিয়ে আমি বলবো যে চার্চইয়ার্ডটা এখানে বেশি প্রযোজ্য। আনরিচেবল ইনসাইড আ রুম, যেখানে কেউ পৌঁছাতে পারবে না শুধু সেই মৃত ব্যক্তি ছাড়া। দ্য ট্রাফিক বার্ডস টু লেট গো বাই, এখানে ফিলিপ লার্কিন বোঝাতে চেয়েছেন মৃত ব্যক্তি মুক্তি পেয়েছে, তাকে কোনো ট্রাফিকের সম্মুখীন হতে হবে না। বেঁচে থাকাকালীনও তাকে ট্রাফিক মানতে হয়নি, কারণ অ্যাম্বুলেন্সে যখন সে তার ডেস্টিনেশনের দিকে ট্রাভেল করেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, তখনও তাকে ট্রাফিক মানতে হয়নি, কারণ অ্যাম্বুলেন্সের জন্য কোনো ট্রাফিক বাধা নিষেধ প্রযোজ্য নয়। ব্রিংস ক্লোজার হোয়াট ইজ লেফট টু কাম অ্যান্ড ডালস টু ডিস্টেন্স অল উই আর, একদিকে মৃত ব্যক্তি নিজের কবরের পথে অগ্রসর হচ্ছে আর খবর তার আরও কাছের হয়ে উঠেছে, অন্যদিকে তার প্রিয়জন থেকে দূরত্ব বাড়ছে। বা খুব সুন্দরভাবে লাইনটা সেট করা হয়েছে, ব্রিংস ক্লোজার হোয়াট ইজ লেফট টু কাম অ্যান্ড ডালস টু ডিস্টেন্স অল উই আর, একদিকে প্রিয়জন থেকে দূরত্ব বাড়ছে, আর একদিকে কবরের সঙ্গে তার নিকটবর্তিতা সেটা বৃদ্ধি পাচ্ছে। এটাকে আরেকটা দিক দিয়ে কবি এখানে ব্যাখ্যা দিয়েছে, সেটা হচ্ছে যে জমির শেষ ফসল যেমন নিস্তেজ হয়ে যায়, সেরকম যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে সেও অনেক জীবনের একটা অধিকাংশ ঝড় তুফান অনেক কিছু দেখে সে নিস্তেজ হয়ে যখন পড়েছে তখনই সে মৃত্যুবরণ করেছে। এবার যেটা একেবারেই না বললে থাকা যায় না বা এই কবিতাটা শেষ করা যাবে না, সেটা হলো দ্য হুইটসন ওয়েডিংস ইজ এ কালেকশন অফ 32 poems by Philip Larkin. It was first published in the United Kingdom on 28th of February 1964. It was a commercial success by the standards of poetry publication, with the first 4,000 copies being sold within 2 months. A United States edition appeared some 7 months later. এই হুইটসন ওয়েডিংস ফিলিপ লার্কিনের 32টা কবিতার সংকলন। এটি প্রথম 28শে ফেব্রুয়ারি 1964 সালে যুক্তরাজ্যে প্রকাশিত হয়েছিল। বাণিজ্যিক দিক থেকে এই কবিতা সংকলন সাফল্য এনেছিল এবং প্রথম 4000 কপি প্রথম 2 মাসের মধ্যেই বিক্রি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্করণ প্রকাশিত হয়েছিল প্রায় 7 মাস পরে।
আর এই কবিতা সংকলনের 32টি কবিতার মধ্যে একটি হচ্ছে অ্যাম্বুলেন্সেস, যেটা আগেই আমরা উল্লেখ করেছি। আর কনক্লুশন পয়েন্টে যেটা বলা হবে সেটা হলো যে কবিতাটা একটা ডিপ্রেশন কবিতা, মানে এটা পড়ে কোনো খুশি হবে না। মানে কবিতা পড়ে যদি কেউ ভাবে এই কবিতাটা পড়লে খুশি আনন্দ, সেসব এই কবিতার মধ্যে নেই। এই কবিতাটা 1961 সালে কমপ্লিট করা হয়েছিল। এই কবিতাটা পড়ে মানুষের মধ্যে ডিজেকশন অর্থাৎ বিষণ্ণতা কাজ করবে। এটা মোটেই কোনো ইমপ্রেসিভ অ্যামিউজিং ব্যাপারের মধ্যে নেই, বরং এটা পড়ে মানুষ হোপলেস হবে, কারণ মৃত্যু বিষয়টাই এমন যা বিষাদপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে বাধ্য করে। এটা হিউম্যান নেচার। মৃত্যু শুনলেই নিজের বা নিজের পরিজনের স্বাভাবিকভাবেই হতাশা কাজ করে, আর মানুষ নেগেটিভটাকে খুব তাড়াতাড়ি নিজের মধ্যে নিতে ভালোবাসে। এটাও একটা হিউম্যান নেচার। মানে আলটিমেটলি পুরো কবিতাটাতেই ফিলিপ লার্কিন চরম বাস্তববাদী দিকগুলোকে তুলে ধরেছে। সেটা মৃত্যু, অ্যাম্বুলেন্স, এই দুটো দিক দিয়েই কী ধরনের বাস্তব দিক মানুষকে ফেস করতে হয় সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর আলটিমেট ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে একমাত্র, অনেক কিছুই আছে কিন্তু মৃত্যু তা একটা ইউনিভার্সাল ট্রুথ। আমরা এই পৃথিবীতে জন্মেছি, আমাদের মরতে হবেই। জন্মের সাথেই আমরা আমাদের মৃত্যু নিয়ে এসেছি। যেমন একটা ওষুধ যখন তৈরি হয় তার সাথে কিন্তু তার এক্সপায়ারিটাও তৈরি হয়, সেরকম মানুষের জীবন যখন প্রাণ পায় তখন তার সাথে সাথেই তার যাওয়ার দিনটাও একদম নির্ধারিত। শুধু অপেক্ষা বলে কিছু যদি থাকে তো সেটা হচ্ছে সময়ের। যাই হোক, যত কিছু ছিল এই কবিতা নিয়ে সব ডিসকাস হলো। So everything related to this poem has been fully explained by me. Thanks for watching and don't forget to share, comments and subscribe to my channel.